ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই আশা করছি। ওকে, চলো আমাদের আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা এইটা পড়েছি, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো যে গিভ এ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য রেস্টোরেশন এজ অথবা ফিচার অফ রেস্টোরেশন এজ। রেস্টোরেশন এজের যে উল্লেখযোগ্য ঘটনাগুলি সেটা, অথবা একটা ভিভিড ডেসক্রিপশন আর কি, পরিষ্কার একটা ডেসক্রিপশন দেয়া। তো চলো দেখি আমরা একটা নোট আমি এখানে রেখেছি তোমাদের জন্য। দেখো এই নোটটা, এবং আশা করছি এখান থেকেই তোমরা বুঝতে পারবে। আমাদের ক্লাসটার ডিউরেশন অল্প হবে, কারণ আমরা একটা করে নোট পড়তে বেশি সময় লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা নোট পড়লেও তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যায়, সেজন্য দুইটা নোটও পড়ছি না, একটা করে নোট পড়তেছি। আর এগুলো যেহেতু আমরা এর আগেও পড়েছি, ফিচারগুলো নিয়ে এর আগে আমাদের ডিসকাশন হয়েছে, তো এখন যেগুলো হচ্ছে এগুলো সব রিভিশনের মতো আর কি, রিভিশন হচ্ছে। আর আমি এটা চেষ্টা করব যত তাড়াতাড়ি এটা শেষ করা যায় শেষ করে দিয়েই আমরা ওই যে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং নিয়ে বেশ কিছু আলোচনা করব, এবং তারপরে আমরা এই মাসে শেষ করে দেবো আমাদের ক্লাসগুলো। তোমাদের যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, আমি আমি জানি যে হয়তো 25 তারিখের পর থেকে আর কাউকে পাওয়া যাবে না। ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই দেই, সেটা হচ্ছে তোমাদের যে রুটিন দেখলাম, সেই রুটিনের সর্বশেষ পরীক্ষা কবে একটু বলো তো কেউ একজন। স্যার 29 তারিখ। 29 তারিখ। তার মানে সামনের মাসটা তোমরা পুরোটাই অফ থাকতেছে, এবং 29 তারিখ, 29 এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই তোমাদের মনে হতে পারে যে পরের দিন থেকেই কেন বা 2 দিন পর থেকেই কেন, মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের নিউ থার্ড ইয়ারের আবার ব্যাচ শুরু হবে। এখানে যেমন সেকেন্ড ইয়ারে তোমরা যেভাবে পড়তেছো সেই ঠিক একইভাবে আর কি ওখানে। তো এটা কেন, কারণ হলো থার্ড ইয়ার হচ্ছে সেকেন্ড ইয়ারের ডাবল সিলেবাস। তোমরা থার্ড ইয়ারে সিলেবাস পাবা, টোটাল সাবজেক্ট হচ্ছে 8টা, এবং 8টার মধ্যে একটা আছে সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। তো এই সব মিলে এই 8টা পড়তে হবে, সময় কিন্তু 1 বছরই। সুতরাং আর ওখানে কোনো বাংলা টাংলা নাই থার্ড ইয়ারে উঠে। তো এই জন্য তোমাদেরকে যত পারা যায়, যত সময় কম অপচয় করে এটা স্টার্ট করে ফেলতে হবে। তো এটা একটু মাথায় রেখো। যদি কেউ জয়েন হতে চাও তাহলে হতে পারো। আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখো, গতবারের তোমাদের যে মানে এবার যে থার্ড ইয়ারের ব্যাচটা আছে সেখানে সংখ্যাটা দেখো, সেখানে আছে 477 জন। এটা 600-র ওপরে, আমি বেশ কিছু ছেলেপেলেকে বাদ দিয়েছি বিভিন্ন কারণে আর কি, ইরেগুলার বা বিভিন্ন কারণে। তো জি চারশো স্যার, আমরা জয়েন হব ইনশাল্লাহ। তো 457 জন, 77 জন, এবং এটা কিন্তু প্রথম দিন থেকেই প্রায় 250-300 জন ক্লাস করে। এর একটা কারণই হচ্ছে যে এই সিলেবাসটা অনেক বড় এটাই, কারণ এটা শেষ করা খুব টাফ হয়ে যায়। আমাদের এখানেও প্রায় 100-র উপরে ক্লাস হয়ে গেছে, এই যে 103টা ক্লাস হয়ে গেছে অলরেডি। এবং এখানেও আরো তো তোমার 30-40টা ক্লাস হবেই। তো সব মিলিয়ে আমি তোমাদেরকে একটা জানান দিয়ে রাখলাম যে আমরা সামনের মাসটাই অফ থাকবে, তারপর থেকেই অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে থার্ড ইয়ারের ক্লাস। তোমরা জয়েন হতে চাইলে হয়েও আর কি, ইনভাইট করলাম। এবার আসো, আর তোমরা সেকেন্ড ইয়ারে যেমন হিস্ট্রির নোট পাচ্ছ কিছু, থার্ড ইয়ারে গেলে তোমরা হিস্ট্রির নোট, থার্ড ইয়ারে তো হিস্ট্রি নাই, ওইখানে লিঙ্গুইস্টিক্সের যত নোট আছে সব আমি দেবো। তারপরে ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজমের নোট আমি দেবো, যত যা আছে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দরকার সেগুলো সবই আমি দিয়ে দেবো। যেটা এই বছর সব দিতে পারিনি, কিন্তু সামনে বার বা এবার যারা নিউ সেকেন্ড ইয়ার উঠেছে, ক্লাস নিচ্ছি আমি যাদের, এরা কিন্তু আবার সব নোট পাবে। কারণ আমি অলরেডি হিস্ট্রির নোটগুলো করেছি, তারপরে অন্যান্য আরও যে নোটগুলো, সব নোট আমি তাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে, তো চলো আমরা এবার এটা পড়ি। তোমাদের গ্রুপ তো এটা, এটা এই যে ফোর্থ ইয়ারে গেলে আবার কিছুটা কম হয়ে যায়। ফোর্থ ইয়ারে 150 জন ছিল, আমি কিছুটা ইরেগুলারিটির জন্য বাদ দিয়েছি, 123 জন আছে আর কি। ফোর্থ ইয়ারে গেলে দরকার হয় না, ফোর্থ ইয়ার তো থার্ড ইয়ারে পড়লেই দেখবা নিজেদের ভিতরে একটা ম্যাচুরিটি এসে যাবে, নিজে নিজেই তখন কবিতা ব্যাখ্যা করতে পারবা। এখন যেমন অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর কবিতা, পার্ট সি এর কবিতা পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে থার্ড ইয়ারে যা হতো দেখতে ফাটিয়ে লিখতা। কারণ থার্ড ইয়ারে ওঠার পর একটা ম্যাচুরিটি আসবে, এবং সেই ম্যাচুরিটি দিয়েই
দেখবা যে ভালো লিখতে পারতেছো। ওকে, তো চলো দেখি আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এইটা। দেখো, from 1660 থেকে 1700 is the time what is known as the restoration period। বলা হচ্ছে 1660 থেকে 1700 সাল, এই 40 বছরটাকে বলা হয় রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড নামে পরিচিত এই সময়টা। ইট ইজ কল্ড দ্য রেস্টোরেশন বিকজ ইন দিস পিরিয়ড উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য মনার্কি দ্য ইংলিশ লিটারেরি ট্র্যাডিশন ওয়াজ রিস্টোরড। বলা হচ্ছে যে এটাকে রেস্টোরেশন এই জন্য বলা হয় যে এই সময়টাতেই ইংল্যান্ডে ইংল্যান্ডে যে রাজার যে শাসন, যে মনার্কি বা রাজতন্ত্র, সেটা আবার পুনরায় হচ্ছে চালু হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম না রিফরমেশনের মাধ্যমে পরবর্তীতে কিছু ঘটনার মাধ্যমে এগুলো হচ্ছে ইয়ে হয়ে গেছিল আর কি, বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই সময়টাতে এসে 60 সালে এসে এই রাজতন্ত্র আবার পুনরায় চালু হয় এবং যার জন্য এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন। ইট ইজ কমনওয়েলথ পিরিয়ড, এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। চার্লস টু দ্য সান অফ চার্লস ওয়ান এসকেপড ফ্রান্স। বলা হচ্ছে এই সময়টাতে হচ্ছে চার্লস টু, সে হচ্ছে তার বাবার নাম হচ্ছে চার্লস ওয়ান, অর্থাৎ চার্লস ওয়ানের ছেলে, সে ফ্রান্স থেকে পালিয়ে যায়। আফটার দ্য ডেথ অফ রিচার্ড ক্রমওয়েলের মৃত্যুর পর দ্য পিপুল অফ ইংল্যান্ড, সরি এটা এসকেপ টু ফ্রান্স আর কি, সে ফ্রান্সে আর কি যায়, ইংল্যান্ড থেকে পালিয়ে সে ফ্রান্সে যায়। এবং যখন ইংল্যান্ডে রিচার্ড ক্রমওয়েল হচ্ছে তোমার মৃত্যুবরণ করে, তখন ইংল্যান্ডের মানুষ তাকে আবার ব্রট হিম ব্যাক অ্যান্ড ক্রাউন্ড হিম কিং অফ ইংল্যান্ড ইন 1660। তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে ফ্রান্স থেকে এবং নিয়ে এসে তাকে আবার রাজার আসনে বসায় 1660 সালে আর কি। He was in the power till his death in 1685 when James II, another son of Charles I, ascended the throne of England। বলা হচ্ছে সে তার মৃত্যু পূর্ব পর্যন্ত অর্থাৎ 1685 সাল পর্যন্ত এই 25 বছর সে পাওয়ারে ছিল এবং ঠিক তারপরে এই চার্লস টু এর আরেকটা ভাই জেমস টু, বা যেটাকে বলা হচ্ছে চার্লস ওয়ানের আরেকটা ছেলে, অ্যানাদার সান অফ চার্লস ওয়ান, সে হচ্ছে সিংহাসনে আরোহণ করে। এই ইংল্যান্ডের যে সিংহাসন, সে সিংহাসনে আরোহণ করে। আচ্ছা, আমার খুব ঠান্ডা লেগেছে, যার জন্য দুন্তন্য বা এন যেটা, সেটা উচ্চারণ করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হি ওয়াজ এ ক্যাথলিক। হ্যাঁ, এই যে আমাদের যে জেমস টু তিনি ছিলেন একজন ক্যাথলিক, and most of the people who were Protestant wanted to dethrone him। এই জেমস টু সে ক্যাথলিক ছিল এবং সমস্ত মানুষ যারা প্রোটেস্ট্যান্ট ছিল আর কি, তারা সবাই চেষ্টা করতেছিল তাকে সিংহাসন থেকে নামিয়ে ফেলা, ডিথ্রোন করতে চাচ্ছিল। In 1688 1688 সালে there was a glorious revolution also known as bloodless revolution against him। 1688 সালে একটা গ্লোরিয়াস গৌরবান্বিত একটা আন্দোলন হয়েছিল, মুভমেন্ট হয়েছিল, এবং যেটাকে বলা হয় ব্লাডলেস রেভলিউশন, মানে কোনো রক্তপাত হয়নি, রক্তপাতহীন, তার এগেইনস্টে একটা রিভলিউশন হয়। হি ফ্লিড টু ফ্রান্স, এবং সেও ফ্রান্সে পালিয়ে যায়। উইদিন আচ্ছা, উইলিয়াম থ্রি অফ ফ্রান্স, দ্য হাজব্যান্ড অফ ম্যারি দ্য ডটার অফ জেমস টু, কেম টু পাওয়ার। এরপরে আসে হচ্ছে যে উইলিয়াম থ্রি অফ ফ্রান্স, দ্য হাজব্যান্ড অফ ম্যারি, এবং ম্যারির হাজব্যান্ড, এবং এই ম্যারি হচ্ছে জেমস টু এর আর কি মেয়ে, তারা পাওয়ারে চলে আসে। উইলিয়াম রুলড ইংল্যান্ড টিল হিজ ডেথ 1702 সাল, হচ্ছে 1702 সাল মৃত্যুর পূর্ব পর্যন্ত এই উইলিয়াম সে ইংল্যান্ডকে শাসন করে। So the restoration actually replaced the power of the monarchy and Puritan ethos। সুতরাং এখানে রেস্টোরেশন মানে হচ্ছে পিউরিটান যে এথোস বা পিউরিটানদের থেকে পাওয়ারটা চলে যায় মনার্কির হাতে, এবং এই যে পাওয়ারটা রিস্টোর হলো। রিস্টোর মানে কি? পুনরুদ্ধার। রেস্টোরেশন মানে পুনরুদ্ধার করণ আর কি। তো আগের মনার্কির পাওয়ার ছিল, পরবর্তীতে মনার্কিটা উঠে যায় এবং মানে রাজতন্ত্রটা উঠে যায়, এবং তারপরে পরবর্তীতে আবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এবং সেটাকে বলা হচ্ছে রেস্টোরেশন।
আচ্ছা, ইট ব্রড দ্য পাওয়ার অফ পার্লামেন্টারি সিস্টেম আন্ডার দ্য টু পার্টিস হুইগস অ্যান্ড টরিস। এইটা অর্থাৎ এই যে রেস্টোরেশন, এই রেস্টোরেশনটার পরে যেটা ঘটে যে একটা পার্লামেন্টারি সিস্টেম হয় দুইটা পার্টির মধ্যে, হুইগ এবং টরি নামে দুইটা পার্টি। এই দুইটা পার্টি তারা হচ্ছে একটা সংসদ আর কি, পার্লামেন্ট তারা স্থাপন করে এবং সেই পার্লামেন্টে পার্লামেন্টারি সিস্টেম আর কি তারা চালু করে শাসন ব্যবস্থায়। অ্যান্ড বোথ পার্টিস এনকারেজড সোশ্যাল স্ট্যাবিলিটি, এবং দুই পার্টি দুই দলই আসলে তারা চায় যে সামাজিকভাবে সব স্ট্যাবল হোক, সব কিছু স্থির হোক, সব সেটেল ডাউন করুক। Thus the period from 1660 to 17 has the most importance and it's called the age of restoration. এবং এই জন্যই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে বলা হয় এজ অফ রেস্টোরেশন। তো এজ অফ রেস্টোরেশনের উপরে যদি কেউ কখনো শর্ট নোট করতে বলে যে হোয়াই দ্য এজ ইজ কল্ড এজ অফ রেস্টোরেশন, তখন আমরা কিন্তু এই অ্যান্সারটা এই এতটুকু লিখলেই হয়ে যাবে। তো এটা একটু মাথায় রেখো, এগুলো কিন্তু শর্ট নোট অনেক সময় আসে। ফিচার অফ দ্য এজ, এই এজের ফিচারটা কি, বৈশিষ্ট্য কোনগুলো? আজকে তোমাদের আগে একটা সেকেন্ড ইয়ারের ক্লাস নিলাম আর কি, নিউ সেকেন্ড ইয়ার যারা, আর তোমাদের পরে আবার আছে ফোর্থ ইয়ারের ক্লাস, মানে তিনটা ক্লাস একসঙ্গে। তো এটা নিয়ে একটু টেনশন হচ্ছে ভিতরে যে একটা ক্লান্ত বোধ চলে আসবে তোমাদের ক্লাসের পরে আর কি। দেখো, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি এই সময়ের একটা বৈশিষ্ট্য। উইথ দ্য কাম ব্যাক অফ উইথ দ্য কাম ব্যাক অফ চার্লস টু ইংল্যান্ড, সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস টেনেন্টস হ্যাভ ট্রান্সফর্মড। বলা হচ্ছে যে আমাদের চার্লস টু যখন এই ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় ফিরে আসলেন, তখন ইংল্যান্ডে ইংল্যান্ডের যে বাসিন্দারা রয়েছে তাদের ভেতরে একটা পরিবর্তন আসলো। এটা পলিটিক্যাল পরিবর্তন বা এটার হচ্ছে বলতে পারো হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, সবকিছুই ঘটলো। টেনেন্টস বলতে, আচ্ছা টেনেন্টস না, টেনেন্ট বলতে হচ্ছে তোমার নীতি, নিয়ম নীতি বা বিশ্বাস মতবাদ, এইটা টেনেন্টস। আর যদি এখানে এটা থাকতো টেনান্ট, টেনান্ট মানে বাসিন্দা। আচ্ছা, the two devastating incidents, the Great Plague of London and the Great Fire of London আর কি, did much more harm to English social life। বলা হচ্ছে এই সময়টাতে ইংল্যান্ডে দুইটা খুবই ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক ঘটনা ঘটে। একটা হচ্ছে ইংল্যান্ডে ওই সময়, ইংল্যান্ডের লন্ডনে ওই সময় ব্যাপক মাত্রায় প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এবং ওইখানে লন্ডনে মানে আগুন লেগে যায়। লন্ডনের খুব বিখ্যাত যে জায়গাগুলো সেগুলোতে বিখ্যাত কোনো একটা জায়গায় হয়তো আগুন লেগে যায়, এই জন্য বলা হচ্ছে গ্রেট ফায়ার অফ লন্ডন। এবং এইটা ইংলিশ সোশ্যাল লাইফে অনেক ক্ষতি করে ফেলে। পলিটিক্যালি দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টিস, দ্য হুইগস অ্যান্ড দ্য টরিস। এবং এই সময়টাতে পলিটিক্যালি রাজনৈতিকভাবে কান্ট্রিটা দুই দলে ভাগ হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপির মতো। বোথ পার্টিস ওয়ার লার্জলি ডিভোটেড টু দ্য অ্যাংলিকান চার্চ, এবং দুইটা পার্টি ডিভোটেড ছিল এই ক্যাথলিক চার্চের প্রতি। অ্যাংলিকান চার্চ হচ্ছে তোমার ইংল্যান্ডের যে চার্চ সেটা, প্রোটেস্ট্যান্ট যে চার্চ সেটা, ক্যাথলিক চার্চটাও আলাদা আর কি। তো অ্যাংলিকান চার্চের প্রতি তারা ডিভোটেড ছিল। ল্যাটার বোথ দ্য পার্টিস জয়েন টুগেদার টু পুট অ্যান এন্ড দ্য কিং জেমস টু, হু মিসরুল ফর 4 years। পরবর্তীতে দুই দলই হচ্ছে কিং জেমস টু এর এগেনিস্টে চলে যায় এবং এবং তারা এবং এই কিং জেমস টু সে হচ্ছে 4 বছর ধরে মিস রুল করে। মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ বিএনপি এরশাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল, আসলে কিন্তু তাই হয়েছিল। আওয়ামী লীগ বিএনপি ওই এরশাদের আমলে দুই দল কিন্তু এক হয়ে আন্দোলন করেছিল। ওই সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে কিন্তু আন্দোলন করেছিল এরশাদের এগেনিস্টে গিয়ে। আফটার দ্য ব্লাডিনেস রেভলিউশন, আচ্ছা এখানে একটা বলতেছে ব্লাডলেস, এখানে ব্লাডিনেস বলতেছে কেন, ব্লাডলেস, আর এখানে ব্লাডিনেস কেন বলতেছে? রক্তপাতহীন তো যুদ্ধ হয়। আচ্ছা, এই একটা রক্তপাত
মানে হীন একটা যে রিভলিউশন ঘটলো, এইটা ঘটে হচ্ছে 1688 সালে, এবং যেটাকে হুইচ কল্ড উইলিয়াম অফ অরেঞ্জ অ্যান্ড কুইন মেরি টু দ্য থ্রোন। আচ্ছা, এর এর ফলে যেটা হয় যে উইলিয়াম অফ অরেঞ্জ, মানে অরেঞ্জের যে অরেঞ্জ একটা জায়গার নাম ওইখানটাতে আর কি, এবং সেখানকার যে উইলিয়াম বা উইলিয়াম অফ অরেঞ্জ তার নাম, এবং কুইন ম্যারি, তারা হচ্ছে সিংহাসনে আসে। and was simply the dedication indication of England's healthy and sanity। এবং এই যে তারা হচ্ছে পুনরায় ক্ষমতায় আসলো, এটা মূলত ইংল্যান্ডের যে একটা হেলদি পরিবেশ এবং একটা স্যানিটি বা সবকিছুতে যে একটা শৃঙ্খলা যে আসবে, সেই শৃঙ্খলাটা এখানে আসা শুরু হলো এই সময়টাতে আর কি। সুস্থ মানসিকতা বা সুস্থ সবকিছু চলতে থাকলো। এই হচ্ছে সামাজিক এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটির সময় এই জিনিসটা যেভাবে ঘটলো আর কি, স্টেবল যেভাবে ঘটলো। এরপরে আসো রিটেইনিং ভার্চু, অর্থাৎ আমরা আমরা এটা জানি দেখি। ডেসপাইট দ্য মোরাল লুজনেস অফ দ্য রয়্যাল কোর্ট, রয়্যাল কোর্ট বা রাজপ্রাসাদের যে মোরাল লুজনেস যেটা ছিল, অর্থাৎ নৈতিকভাবে তারা অনেক ঢিলা হয়ে গিয়েছিল আর কি। ক্যারেক্টার ঢিলা হয় না, এরকম নৈতিক দিক দিয়ে তারা ঢিলা হয়ে গেছিল। দ্য ইংলিশ পিপুল ইন জেনারেল রিটেইন দেয়ার অ্যাডোর ফর ভার্চু অ্যান্ড মোরালিটি। ইংলিশ পিপুলরা ধীরে ধীরে, মানে নৈতিকভাবে তো তারা খারাপ হয়ে গিয়েছিল, বাট এই এই সময়টাতে এসে তারা ধীরে ধীরে তাদের হচ্ছে মানে মানুষের যে গুণাবলী বা মোরালিটি, নৈতিকতা, এগুলোকে তারা অ্যাডোর করা শুরু করলো, এগুলোকে তারা মানে স্বীকৃতি দেওয়া শুরু করলো, বা বলতে পারো এগুলোকে তারা মেনে নেওয়া শুরু করলো। Puritanism had a definite bearing on the moral aspects of the common English people, and that continued even after the great political change। বলতেছে পিউরিটানিজম, যেটা পিউরিটান যে মতবাদ, সেটা এই ইংলিশ পিপুলদের ভেতরে এই যে মোরাল যে অ্যাসপেক্ট, এইটাকে বহন করতে হেল্প করেছিল, মানে তাদের ভেতরে যে নীতি নৈতিকতা বা গুণাবলীর যে চর্চা, এইটা করতে তাদেরকে হেল্প করেছিল। এবং এইটা এত বড় একটা পলিটিক্যাল চেঞ্জ সত্ত্বেও এটা মানে এটা কন্টিনিউ হয়েছিল আর কি, মানুষ নীতি নৈতিকতাকে সে সময় প্রাধান্য দিত। দ্য কিং ডেসপাইট হিজ ভালগারিটি অ্যান্ড করাপ্ট প্র্যাকটিসেস, রাজা অর্থাৎ জেমস টু, তার যে ভালগারিটি বা তার যে করাপ্ট প্র্যাকটিস, মানে শাসন ব্যবস্থা যে দুর্নীতিপরায়ণ হয়ে গিয়েছিল, এই রকমটা সত্ত্বেও কুড ডু লিটিল টু এফেক্ট দ্য মোরালিটি অফ দ্য নেশন, অর্থাৎ এরকমটা সত্ত্বেও সে আসলে জাতির বা সাধারণ মানুষের যে মোরালিটি, সেটাকে তারা হচ্ছে এতটুকু হার্ম করতে পারেনি। হি ওয়াজ অলমোস্ট আ ফিগারেটিভ হেড অ্যান্ড নাথিং এলস। এবং আমাদের যে কিং, সে ওই সময় জাস্ট একটা ফিগারেটিভ হেড হয়ে গিয়েছিল, মানে রাজা আছে তাই, কিন্তু রাজা যতই খারাপ কিছু বলুক বা খারাপ কিছু করুক না কেন, জনগণ এটাকে মেনে নেয়নি। জনগণ হচ্ছে সবসময় ভালোর পক্ষে কাজ করেছে। এটাকে বলছে রিটেইনিং ভার্চু, অর্থাৎ গুণাবলীকে প্রাধান্য দিয়েছে আবার তারা। দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ, মানে ফ্রান্সের প্রভাবটা কি হয় না, যেমন আমাদের দেশে যদি কোনো রকমের গন্ডগোল ফেসাদ হতে থাকে, আমরা বলে থাকি না যে ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে, ঠিক এরকমই যে পাশাপাশি যখন কোনো দেশ থাকে, রাইভাল যখন দেশ থাকে, তখন এক দেশে গোলযোগ হলে আরেক দেশের হচ্ছে ওখানে একটা বলতে পারো ইন্ধন, যেটা সেই ইন্ধন থাকে, বা অন্যান্য আরো অনেক মানে ইন্সপায়ার বা বিরোধী দলকে একটু উস্কে দেয়া, এগুলো থাকে। দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স প্রুভড এ ব্লেসিং ইন ডিসগাইজ। আচ্ছা, এখানে ফ্রান্সের যে প্রভাব, এটা মানে তলে তলে যে প্রভাবটা, সেটা একটা ব্লেসিং হিসেবে এসেছিল। এ নিউ ট্র্যাডিশন কেম টু বি সেট আপ পার্টিকুলারলি ইন দ্য ডোমেইন অফ দ্য ড্রামা আন্ডার দ্য সেম ইনফ্লুয়েন্স। বলা হচ্ছে একটা নতুন ধরনের ট্র্যাডিশন সেট আপ হয়েছিল ওই সময়টাতে, প্রথা চালু হয়ে গিয়েছিল, বিশেষ করে নাটক রচনার ক্ষেত্রে। হ্যাঁ, নাটকের যে ডোমেইন বা নাটকের যে বিষয়টা, সেই ক্ষেত্রে, এবং এই একই ইনফ্লুয়েন্সে আর কি, অর্থাৎ এই ফ্রান্সের ইনফ্লুয়েন্সে আসার কারণে তোমার এমনি রাজনৈতিক পলিটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো তো প্রভাবিত হয়েছিলই, লেখালেখির ক্ষেত্রে, যে ড্রামা লেখার ক্ষেত্রে, এখানেও একটা হচ্ছে প্রভাব বিস্তার করেছিল। উইলিয়াম শেক্সপিয়ার and his great associates were no more the source of inspiration for the writers who came after the Restoration।
বলা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং হচ্ছে তার যে সমসাময়িক যে আরো যে রাইটাররা রয়েছে তারা আর পরবর্তী রাইটারের অর্থাৎ রেস্টোরেশনের পরে যে রাইটাররা এসেছিল তাদের সোর্স অফ ইন্সপিরেশন ছিল না, আর তাদেরকে তারা রোল মডেল মনে করেনি এবং তারা নতুন ধরনের রাইটিং শুরু করেছিল আর কি। দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রান্স ওয়াজ ট্রিমেন্ডাস, এবং এই ক্ষেত্রে এই ফ্রান্স ফ্রান্সের যে প্রভাব সেটা ছিল প্রচন্ড রকমের। দ্য নিউ রাইটার্স রিনাউন্সড দ্য ওল্ড এলিজাবেথান আইডিয়াস and tried to inspirit English literature in a new French model. নতুন যারা রাইটার ছিল তারা এলিজাবেথান যে আইডিয়া, এলিজাবেথান যে ওয়ে অফ রাইটিং সেগুলোকে তারা রিনাউন্স করেছিল, সেগুলোকে তারা ত্যাগ করেছিল। অন দ্য আদার হ্যান্ড তারা কি করলো, তারা হচ্ছে চেষ্টা করলো এই ইংলিশ লিটারেচারকে নতুনভাবে ফ্রেঞ্চ মডেলে উপস্থাপন করা তারা শুরু করে দিল। So, literature of England after the Restoration seemed to have been bred and nursed by French literary ideals and patterns. সুতরাং ইংল্যান্ডের মানে এই সময় রেস্টোরেশনের পরের যে ইংল্যান্ডের যে লিটারেচার এইটা অনেকটা ওই ফ্রান্সের ব্রেড অ্যান্ড নার্সের মতো হলো, মানে ফ্রান্সের লিটারেরি আইডিয়ালস বা প্যাটার্ন এগুলো তখন ইংলিশের ভিতরে চলে আসলো এবং মনে হচ্ছিল যেন ইংলিশটাই ফ্রেঞ্চটাই যেন ফ্রেঞ্চ লিটারেচারই যেন ইংলিশ লিটারেচারকে নার্সিং করতেছে। তো এইরকম আর কি, মানে ফ্রেঞ্চের বা ফ্রান্সের যে প্রভাব সেই প্রভাবটা আমরা এগুলো দেখলাম এতগুলোর ভেতরে। পলিটিক্সের উপরে দেখলাম, তারপরে রাইটিং এর উপরে দেখলাম, স্পেশালি ড্রামা রাইটিং এর ক্ষেত্রে আমরা দেখলাম বা নতুন রাইটাররা অ্যাডপ্ট করেছিল এটা। এবার আসো হঠাৎ করে যে বাচ্চা এ করে উঠছে, আমি চমকে উঠেছি কি ব্যাপার। দেখো রাইজ অফ হিরোইক প্লে, এই সময়টাতে হিরোইক প্লে রাইজ করে, হিরোইক প্লের উত্থান। দেখো এ নিউ ড্রামাটিক টাইপ ইমার্সড ইন দ্য রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ রেস্টোরেশন যে যুগ সেই সময়টাতে নতুন একটা ড্রামাটিক টাইপ অর্থাৎ ড্রামার নতুন একটা ধরন এই সময় উঠে আসে আর কি। It was formulated mainly under the inspiration of the neoclassical authors of Europe, especially of Spain, France and Germany. বলতেছে যে it was formulated mainly, বলা হচ্ছে এইটা মূলত তৈরি হয়েছিল বা এটার সূত্রায়ন হয়েছিল মূলত নিওক্লাসিক্যাল যে অথর বিশেষ করে ইউরোপের স্পেন, ফ্রান্স এবং জার্মানি তাদের মাধ্যমে, তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই নতুন ধরনের রাইটিং এর যে বিষয়টা বিশেষ করে হিরোইক প্লের যে রাইটিংটা এটা চালু হয়েছিল। দ্য হিরোইক প্লেস রিপ্লেসড দ্য প্রমিনেন্স অফ দ্য ট্র্যাজেডি অফ এলিজাবেথান ওয়ার্ল্ড, এবং এই সময়টাতে এলিজাবেথান ওয়ার্ল্ডের বা এলিজাবেথান যে ট্র্যাজেডি রাইটিংগুলো সেইগুলোর জায়গায় রিপ্লেস হয়েছিল হিরোইক প্লে, আর রিপ্লেসড বা ওয়ার রিপ্লেসড। হিরোইক প্লে ওই সময়টাতে রিপ্লেসড হয়েছিল এই এলিজাবেথান নাটকগুলোর জায়গায় আর কি, মানে এলিজাবেথান নাটকগুলি তখন একটু দমে গিয়েছিল এবং নতুন রাইটাররা এসে তারা হিরোইক যে রাইটিংগুলো তারা সেগুলো চালু করে দিয়েছিল। জন ড্রাইডেন ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য হিরোইক প্লে, হিরোইক প্লে রাইট করতেন জন ড্রাইডেন, তিনি ছিলেন অগ্রগামী। হি ট্রাইড টু ইমবিউ ইংলিশ লিটারেচার উইথ দ্য ক্লাসিক্যাল স্পিরিট, তিনি চেষ্টা করেছেন ইংলিশ লিটারেচারের ভেতরে ক্লাসিক্যাল যে স্পিরিট সেই স্পিরিটটাকে ঢুকিয়ে দেওয়ার, অর্থাৎ ক্লাসিক রাইটিংগুলো যেরকমটা হয়েছে সেরকমটা করার চেষ্টা করেছেন তিনি ইংলিশ লিটারেচারকে, এবং সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। অল ফর লাভ, অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল, ম্যাকফ্লেকন অ্যাটসেট্রা আর দ্য গ্রেট লিটারেরি ক্রিয়েশন, এবং এই সময়ের যে লিটারেরি ক্রিয়েশন সেটা হচ্ছে অল ফর লাভ, তারপরে অ্যাবসালম এবং অ্যাসিটোফেল, ম্যাকফ্লেকনো, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাইটিং ওই সময়। যেমন তোমরা এই যে থার্ড ইয়ারে উঠলেই পাবা, এটা হচ্ছে অ্যাবসালম এবং অ্যাসিটোফেল, এটা তোমাদেরকে পড়তে হবে। আগে ম্যাকফ্লেকনো ছিল, ম্যাকফ্লেকনো এখন আর তোমাদের সিলেবাসে নাই। হিরোইক কাপলেট ওয়াজ দ্য প্রিভেইলিং প্যাটার্ন অফ রাইম ইন পোয়েট্রি, এবং ওই সময় পোয়েট্রিতে সব
খুব ইউজ হতো সেটা হচ্ছে হিরোইক কাপলেট। ড্রাইডেন শোড হিজ এক্সিলেন্স ইন দ্য ইউজ অফ হিরোইক কাপলেট। ড্রাইডেন এখানে হচ্ছে তার মাস্টারি দেখিয়েছেন এই হিরোইক কাপলেটের ক্ষেত্রে। এই আপসাল এবং অ্যাসিটোফিল যখন পড়বো তখনই বুঝে ফেলবা। আর হিরোইক কাপলেট মানেই হচ্ছে আয়াম্বিক মিটার হবে এবং আনঅ্যাকসেন্ট অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্ট অ্যাকসেন্ট এরকম হবে আর কি। পেন্টামিটার যেটা সেটাই হচ্ছে তোমার হিরোইক কাপলেট। আর কাপলেট মানে আমরা জানি যে 2 লাইনের শ্লোক, অর্থাৎ 2 লাইনের কবিতার লাইন হবে 2 লাইনের, এবং 2 লাইনের ভিতরে একটা ছন্দের মিল থাকবে লাস্টে। আর এগুলো হচ্ছে সবসময়ের জন্য ইয়া হবে আর কি, ওই আয়াম্বিক পেন্টামিটারই ম্যাক্সিমাম সময় হয়, এবং যদি নাও হয় তাও ওই আয়াম্বিকে হয় অন্তত। সো এই জন্য এগুলোকে বলা হচ্ছে হিরোইক। এবং এই হিরোইক যে কাপলেট এগুলোতে বা হিরোইক যে আয়াম্বিক যে মানে মিটার, সেগুলো দিয়ে মূলত এপিক লেখা হয় বা আরো যে এই টাইপের রাইটিং গুলো। তো এই সময়টাতে হিরোইক কাপলেটটা ব্যাপক ইয়ে করে। আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে আফসাল এবং অ্যাসিটোফিল এটা কিন্তু একটা কবিতা এবং অনেক বড় কবিতা, বাট স্টোরিটা শুনলে মনে হবে যেন এটা একটা নাটক বা এটা একটা উপন্যাস এরকম টাইপের। সুতরাং সব মিলিয়ে এই ড্রাইডেন ছিলেন অগ্রগামী এবং তিনি লিখেছিলেন, মানে তিনি এই হিরোইক প্লে বা হিরোইক কাপলেট এগুলোর হচ্ছে পায়োনিয়ার আর কি। এবার আসো ও শেষের দিকে দেখো আমরা স্যাটায়ার, অ্যানাদার লিটারেরি এক্সপ্রেশন অফ দ্য এজ। এই এজের আর একটা গুরুত্বপূর্ণ লিটারেরি এক্সপ্রেশন হলো স্যাটায়ার, অর্থাৎ এই সময়ে খুব স্যাটায়ার লেখা হতো। দ্য কনফ্লিক্ট বিটুইন পলিটিক্যাল পার্টিস, দ্য হুইগস অ্যান্ড দ্য টোরিস, resulted in an interesting but not always healthy combat between different literary men supporting antithetical political ideas। বলা হচ্ছে যে এইখানে যে কনফ্লিক্টটা চলতেছিল আওয়ামী লীগ বিএনপির, মানে হুইগ অ্যান্ড টরি, হুইগ অ্যান্ড টরি কিন্তু এখনো আছে ইংল্যান্ডে। তো এই হুইগ অ্যান্ড টরির যে কনফ্লিক্টটা, যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা ওই সময় ইন্টারেস্টিং ছিল, মানে এদের রেজাল্টগুলো অনেক ইন্টারেস্টিং হতো, আকর্ষণীয় হতো। যদিও এটা সবসময়ের জন্য হেলদি ছিল না, মানে সবসময়ের জন্য যে হেলদি বা ভালোভাবে যেটা করেছে তা না, মাঝে মাঝে মারামারিও করেছে আর কি। এবং তাদের এই মারামারিটা অন্যান্য মানুষের উপরে, লিটারেরি ম্যান যারা রয়েছে বা অন্যান্য আরো যারা বিরুদ্ধ অ্যান্টিথেটিক্যাল পলিটিক্যাল আইডিয়ালস, যারা পলিটিক্যাল আদর্শ যারা মেনটেন করে, তাদের উপরেও একটা প্রভাব পড়েছিল আর কি, তাদের উপরে একটা প্রভাব পড়েছিল। দ্য জিনিয়াস অফ দ্য ইংলিশ স্যাটায়ার ফলোড ফ্রম দ্য সেম and the age was known after the name of John Dryden। বলা হচ্ছে যে এই সময়টাতে ইংলিশ স্যাটায়ারের যে জিনিয়াস, হ্যাঁ, সেই জিনিয়াস ছিল হচ্ছে আমাদের জন ড্রাইডেন, এবং ঠিক তার নামে ড্রাইডেনের, মানে তার যে সময়টা, সেই সময়টাকে ড্রাইডেনের এজ বলা হয়। যেমন আমরা বলি না মিল্টনের এজ, এলিজাবেথের এজের ভেতরেই পড়েছে মিল্টনের এজ, মানে মিল্টন যে সময়টাতে লিখেছে ওই সময় তিনি প্রাধান্য বিস্তার করেছিলেন, এই জন্য তাকে বলা হচ্ছে মিল্টনের এজ। ঠিক ড্রাইডেনের ক্ষেত্রেও বলা হয় যে ড্রাইডেনের এজ, কারণ তিনি ওই সময়টাতে প্রাধান্য বিস্তার করেছিলেন। One of the major trend of the literary genre was more direct and simple literary expression। এবং ওইখানে যতগুলি ট্রেন্ড ছিল, মানে ওই সময় লিটারেচারের বৈশিষ্ট্য ছিল, ট্রেন্ড মানে বৈশিষ্ট্য আর কি। তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা মেজর ট্রেন্ড হচ্ছে সিম্পল, মানে ডিরেক্ট, তারা যা লিখতো ডিরেক্ট উপস্থাপন করত, এবং সিম্পলার লিটারেরি এক্সপ্রেশন, এবং তাদের যে সাহিত্যিক এক্সপ্রেশন, তাদের যে লিখার ধরন বা লিখার উপস্থাপনা, সেটা ছিল খুবই সিম্পল, এটা অত বেশি ইয়ে ছিল না, বম্বাস্টিক ছিল না। দ্য এক্সট্রাভ্যাগেন্স অফ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ loaded with Latin quotations and classical allusions marked so conspicuously among Elizabethan and Puritan writers were no more। বলা হচ্ছে এই সময়ের মধ্যে থট এবং ল্যাঙ্গুয়েজের যে এক্সট্রাভ্যাগেন্স, যে ইউজ, মানে অতিরিক্ত মাত্রায় যে ইউজ করা অহেতুক, তারপরে ল্যাটিন কোটেশন, তারপরে ক্লাসিক্যাল অ্যালিউশন, এই সময়টাতে উল্লেখযোগ্যভাবে যেটা এলিজাবেথান এবং পিউরিটান রাইটাররা ইউজ করতো, সেগুলো এই সময়টাতে আর ছিল না, নো মোর। A sort of precise, almost mathematical, elegant literary style was developed। এবং এই সময়টাতে যে লিটারেরি যে স্টাইল, এগুলো ছিল শর্ট,
প্রিসাইজ সংক্ষিপ্ত এবং ম্যাথমেটিক্যাল, মানে যেন মেপে মেপে যেন তারা লিখতো, এবং এলিগেন্ট লিটারেরি স্টাইল ছিল সব। বিশেষ করে ওই যে হিরোইক কাপলেটের যেহেতু লিখতো বা হিরোইক প্লে যেহেতু লিখতো, সেহেতু এটাকে বলা হচ্ছে এলিগেন্ট লিটারেরি স্টাইল। আচ্ছা, তো এই হচ্ছে বৈশিষ্ট্য। এবার কনক্লুশনে যদি আমরা যাই, তাহলে সো দিজ আর দ্য ফিচার্স অফ রেস্টোরেশন পিরিয়ড। সো এগুলি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের ফিচার। দিস এজ স এ গ্রেট চেঞ্জ বোথ দ্য পলিটিক্যাল অ্যান্ড ইন লিটারেচার। বলা হচ্ছে যে এই এজটা এক্সপেরিয়েন্স করেছে বা দেখেছে পলিটিক্যাল এবং লিটারেচার, তো পলিটিক্স এবং লিটারেচার দুইটার ভেতরে একটা বড় রকমের চেঞ্জ দেখেছে। মেনি নিউ লিটারারি ট্রেন্ডস ফ্লারিশড ইন দিস পিরিয়ড। এই সময়টাতে অনেক নতুন নতুন লিটারারি ট্রেন্ডস বা নতুন নতুন লিটারারি বৈশিষ্ট্য মানে হয়েছিল, উদ্ভাসিত হয়েছিল। মেজর সোশিও পলিটিক্যাল চেঞ্জেস কেম আফটার দ্য রেস্টোরেশন মোনার্কি, এবং মোনার্কির পুনরুত্থান বা পুনঃস্টোরের মাধ্যমে বা রেস্টোরেশনের মাধ্যমে সোশিও পলিটিক্যাল অনেক চেঞ্জ এই সময়টাতে ঘটে। In a word, in the Restoration period, England went through several changes that alerted many traditional trends and brought new ideas, trends, norms in every aspects of life. বলা হচ্ছে এক কথায়, রেস্টোরেশন পিরিয়ডে ইংল্যান্ড যে চেঞ্জের ভেতর দিয়ে গিয়েছিল, কিছু চেঞ্জের ভিতর দিয়ে গিয়েছিল, এইটা আরও অনেক ট্র্যাডিশনাল ট্রেন্ড বা অনেক নতুন আইডিয়া বা নর্মস, এইগুলো বা মানুষের জীবনের লাইফের প্রত্যেকটা জায়গাতেই একটা চেঞ্জের বার্তা দিয়ে গিয়েছিল আর কি, অ্যালার্ট করেছিল, মানে হচ্ছে কি বলে, সতর্ক করেছিল আর কি, যে সব জায়গাতে একটা চেঞ্জ আসতেছে এরকম। তো এই হচ্ছে আমাদের আলোচনা। তোমরা এটা যখন লিখবা তখন এইভাবে লেখার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এটাকে আরেকটু ছোট বড় বানাতে পারো। কেউ হয়তো, আমার এই নোটটা এভারেজ, এটা যে সবচেয়ে স্লো লিখতে পারে তাই এতটুকু লিখতে পারবে, এই জন্য তৈরি করা। তো এটাতে আছে, তোমরা অনেকেই আছো যে এই 30 মিনিটের মধ্যে 1000 ওয়ার্ড লিখতে পারবে, এখানে দেখো মাত্র 767 ওয়ার্ড। তোমরা অনেকেই আছো দ্রুত লিখতে পারো, তো তারা এই নোটটাকে তোমাদের বই থেকে কিছু ইনফরমেশন অ্যাড করে এটাকে আরেকটু বড় করার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। আর আমি যেহেতু যে নোটগুলো দিচ্ছি এগুলো সবার জন্য, সেহেতু একটা সার্টেন একটা ওয়ার্ড লিমিটেশন রেখে আমি এটা করতেছি, এভারেস্ট টাইপের। আচ্ছা, তো এইটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, পোস্ট করে দেই, দেখি। আচ্ছা, এটা পোস্ট করে দিলাম, গত দিনেরটাও এই গ্রুপে পোস্ট করা আছে, এই যে এটা। তো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা খুব মন মানসিকতা। আচ্ছা, সো ঠিক আছে, আজকে পর্যন্ত তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, কারো কিছু বলার থাকলে বলো, নইলে আমরা ক্লাসটা শেষ করে দেই। ফর্ম লেখা, ওটা কি ফর্মই থাকবে নাকি ফর্ম হবে? কোনটা? দাঁড়াও, আমি, একদম প্রথম ওয়ার্ডটা। ও এটা ফ্রম হবে। ধন্যবাদ ধরে দেওয়ার জন্য। বুড়ো মানুষ তো, চোখ টোক আওলায় যায় আর কি লিখতে গেলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এই এই জায়গাটা তোমাদেরকে আমি ঠিক করে দেই। ফ্রম মানে হতে, এত থেকে এত। আচ্ছা, তার কারো কিছু বলার থাকলে বলো। স্যার, হ্যাঁ, এই যে আপনি যা পড়াইলেন এগুলো কিন্তু স্যার বছরের শুরু থেকে পড়ছি, এখন মানে পড়তে গেলে মনে যেন স্যার মানে ভয়, পারতেছি না, মনেই থাকতেছে না। এই এটা তো পড়তে কমন কমন কোশ্চেন এটা। আমাদের সিনিয়রদেরকে দেখেছি বলে যে প্রশ্ন মনে থাকে না, আমরাও বলেছি প্রশ্ন মনে থাকে না। হ্যাঁ, আবার তোমাদের সিনিয়র যারা আছে তারাও এই একই কথা বলতে, যে মনে থাকে না কি করব, আর তোমরাও বলতেছো। তার মানে এটা হচ্ছে কোনো রোগ না, হ্যাঁ, এটা কমন একটা বিষয়। এইখান থেকেই, এই সমস্যার ভিতর থেকেই যতটা করা যায় আর কি, এই হলো বিষয়। এটা শুধু তোমাদের না, এটা আজীবনই সমস্যা, এই জন্যই তো স্টুডেন্ট আমরা, তাই না? আমাদের মনে থাকবে না, এটাই হচ্ছে স্বাভাবিক।
তো এটার ভেতর থেকেই চেষ্টা করো যতটা মনে রাখা যায়, তাহলেই হবে। এগুলো নিয়ে অডিট হবে না, হ্যাঁ, এগুলো নিয়ে অডিট হবে না। হয় না যে পরীক্ষার দিনে দেখবো আমরা রিক্সায় করে পরীক্ষা হলে যাওয়ার সময় সব ভুলে গেছি, মনে হয় যেন কিচ্ছু মনে থাকবে না, বাট যখনই হাতে ভাইয়া অন্যান্য কোশ্চেনটা পাচ্ছি। সাবজেক্ট হ্যাঁ, ভাইয়া অন্যান্য সাবজেক্ট তো যা আছে না আছে, হিস্ট্রি পড়তে গেলেই হতাশায় চলে যায়, পুরো ডিপ্রেশনে, কিচ্ছু পারি না ভাইয়া। আহ, না, হিস্ট্রি তো অনেক সহজ। হিস্ট্রি কিভাবে সহজ করা যায় এটা, হিস্ট্রি আমাদের প্রথম প্রথম দিকের ক্লাসগুলো দেখো, সম্ভবত 50 নাম্বার ক্লাসের পর থেকে আমরা হিস্ট্রি পড়িয়েছি। হিস্ট্রিতে শুধু এজগুলোর বৈশিষ্ট্য জানলেই হিস্ট্রি সহজ। হিস্ট্রি সহজ, এবং কিভাবে এগুলোকে ইজি করা যায়, আমরা হিস্ট্রি এবার দিয়ে মনে হয় 3বার পড়াচ্ছি আমি। হিস্ট্রির আসসালামু আলাইকুম স্যার। এজের স্যার, বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, হ্যাঁ। একটা কথা বলার ছিল, ওই যে একটা কোয়েশ্চেন আছে আমাদের, আপনার সাজেশনেও আছে ওইটা, ওই যে পোয়েট্রি, মডার্ন এজের পোয়েট্রি ফিচার্স গুলা। তো ওইটাতে নোট করতে হলে প্রথমে ইন্ট্রো দিয়ে তারপর কয়েকটা ফিচার্স দিয়ে দুইজন রাইটারের একটু ইন্ট্রোডাকশন দিয়ে ওনাদের বৈশিষ্ট্য লিখে দিলে কি হবে? এরকম নোট করলে কনক্লুশন দিয়ে দিলে। আচ্ছা, আমি তোমাদের কোশ্চেনটা দেখি আগে। এটা অ্যাকচুয়ালি আমি নোট ডাউন করতে চাচ্ছিলাম, তো আপনি তো এইটা দিবেন। এইটা ডেসক্রাইব দ্য ফিচার অফ দ্য মডার্ন নোভেল, এরকম। জি স্যার, মডার্ন পোয়েট্রি, এই নোভেলটা তো লাস্ট ইয়ারে আচ্ছা, আসছে। এই 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 পোয়েট্রি তাই না? জি স্যার। নোভেলটা আসছে তাই না? এই জি স্যার। পোয়েট্রি, এখন কথা হচ্ছে যে এই পোয়েট্রির যা ফিচার, এজেরও তাই ফিচার। যদি পোয়েট্রির ফিচারটা চায় শুধুমাত্র দুইজন পোয়েটের ইয়ে দিয়ে দিলেই যে হবে তা না। আবার এখানে আরেকটা জিনিস, যদি ওই পোয়েট দুটো আবার যদি ওই এজটাকে রিপ্রেজেন্ট করে, মডার্ন এজটাকে যদি এই পোয়েট দুটোই বিখ্যাত পোয়েট যদি রিপ্রেজেন্ট করে, তখন তাদের বৈশিষ্ট্য দিলেই হয়ে যাবে। যেমন চসারের এজকে চসার রিপ্রেজেন্ট করেছে, যার জন্য ওখানে চসারের ফিচার আর চসারের এজের ফিচার একই জিনিস। এখন এই জায়গাটা এইটা দেখতে হবে যে আমাদের ওই দুইটা পোয়েট কি ওই এজের সবচেয়ে ভালো পোয়েট কি না, বা ওই দুইটা এজের পোয়েটের রাইটিং এর ভেতরেই সব আছে কিনা সেটাও দেখতে হবে। এখানে এই যে ফিচার দেখো আমাদের এখানটাতে আছে তো। স্যার, একটু সংক্ষেপে যদি বলে দিতেন যে কোন ফিচার্স গুলা এই বেশি দেখো, বদল। এই দেখো এখানে 20th সেঞ্চুরি, আচ্ছা 20th সেঞ্চুরি আর মডার্ন ফিচার তো একই জিনিস। মডার্নিজম, 20th সেঞ্চুরি ফিচার, ফিচার অফ মডার্ন এজ বা পোস্ট মডার্নিজম। এই যে এই মডার্ন এজের ফিচারগুলি ওর ভেতরে রয়েছে, ইন্ডিভিজুয়ালিজম, তারপরে এক্সপেরিমেন্টেশন, সিম্বলিজম। মানে এখানের মধ্যে যদি বলো যে কোনগুলো গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়ালিজম এটা, এক্সপেরিমেন্টেশন এটা, সিম্বলিজম এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ফর্মালিজম এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ইনভলভমেন্ট বা ডেভেলপমেন্ট এটা গুরুত্বপূর্ণ। তারপরে এজ অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ডিসকভারি এটা গুরুত্বপূর্ণ। রাইজ অফ ইউরোপিয়ান পাওয়ার অ্যান্ড দেয়ার ডোমিনেন্স ওভার কলোনিয়াল পাওয়ার এটা গুরুত্বপূর্ণ। তারপরে রিয়ালিজম এটা গুরুত্বপূর্ণ। তারপর প্লে অফ আইডিয়াস এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, হিস্টোরিয়ান বায়োগ্রাফিক্যাল এটা এগুলোও গুরুত্বপূর্ণ আর কি। আইরিশ মুভমেন্টটা গুরুত্বপূর্ণ। তারপরে কমেডি অফ ম্যানার, ইমপ্রেশনিজম, আচ্ছা ইনফ্লুয়েন্স অফ রেডিও অ্যান্ড সিনেমা এটাও গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো নিয়ে তোমাকে ইয়ে করতে হবে। এখন তুমি বলতে পারো তাহলে যে আর্ট, লিটারেচার, পলিটিক্স, ওয়ারফেয়ার এগুলো কেন দিয়েছেন? তো এগুলো দিয়েছি কারণ হচ্ছে যে এটা নিয়ে আমি একটা বই লিখতে শুরু করেছিলাম, কিন্তু আমি পরবর্তীতে আর মনোসংযোগ রাখতে পারিনি, এজন্য আমার বইটা লেখাও হয়নি। তবে আমি এগুলো নিয়ে লিখবো। এগুলো ওই যে বললাম যে সরি এবারও তোমরা পাবা, এবার তোমরা পাবা না, বাট তোমাদের সামনে যারা এবার যারা নতুন সেকেন্ড ইয়ার তারা হয়তো অনেক কিছু পাবে। যেমন তোমাদের আগে যারা ছিল তারা, আমি এখন যেরকম নোটটা দিচ্ছি এরকম নোটটাও তারা পায়নি, বাট তোমরা এটা পেলে। বাট সামনের বার যারা, তারা এই নোট পাবে প্লাস আরো কিছু এগুলো পাবে, এগুলোর আমি ডেসক্রিপশন দেবো সব, মানে এখান থেকেই সে সব পেয়ে যাবে, এই পেজ থেকেই। তারপরে যে এই পেজগুলো এগুলো সম্পর্কে আরো ডিটেইল বলবো, এগুলো সম্পর্কে ডিটেইল বলবো। হ্যাঁ, স্যার, নিও ক্লাসিক্যাল এজের যে স্যালিয়েন্ট ফিচারের যে কোশ্চেনটা, ওটার ফার্স্টে কোনো ইন্ট্রো দেওয়া নেই, মানে ফার্স্টে একদম রেশনালিজম থেকে শুরু করা হয়েছে, তো এখানে কি ইন্ট্রো দিতে হবে নাকি না দিলেও হবে? নিও ক্লাসিক্যাল কি আমি দিয়েছি?
আমি স্যার দেইনি আপনি তো। দিছেন স্যার, আমি তো মানে হয়তো আগের ক্লাস থেকে নিছি, কিন্তু আপনার এখান থেকে আমি ও, ভিডিওটা আগে তো নোট দেইনি, আমি তো নোট দিব এটার। এটা সামনের দিন নোট দিয়ে দেবো। তো সামনের দিন বলতে সামনে যেদিন আমাদের ইয়ে পড়বে আর কি। দেখি কোনটা, এই যে এটা, তাই তো? এই যে নেক্সট দিনের পরের দিনে আমি এটা নোট দিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে স্যার। হুম, এগুলো নোট দিয়ে দেবো। এর আগে যখন পড়াইছি তখন হয়েছে কি, যে আমি ওভারঅল একটা আলোচনা করেছি, এবং আমি সবসময় বলেছি যে এগুলো আমি তোমাদেরকে পরীক্ষার আগে নোট দিয়ে দেবো। এগুলো তোমরা নোট পেয়ে যাবে এই নেক্সট কয়েকটা ক্লাসের ভেতরেই। আমি আমি চেষ্টা করব যে 20 তারিখের আগেই তোমাদেরকে এই সবগুলো দিয়ে দেওয়ার, এবং 20 তারিখের পরে একটু তড়িঘড়ি করে আমরা আবার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং 2-3টা ক্লাসে একটু পড়ে শেষ করে ফেলবো সব। আর তোমরা এর ভেতরে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন নিয়ে, এগুলো লিখে তোমরা একটু গ্রুপে পোস্ট করবা। আমি তাহলে এগুলো দেখে দেবো, কারণ তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, সেই জন্য আর কি বলতেছি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি এর আগে ফার্স্ট ইয়ারও ওই যে রিডিংটা পড়ি নাই, এখন সেকেন্ড ইয়ারও আসলে আমি, আমার বেবি আছে তো এত পড়াশোনা ওইভাবে হচ্ছে না। তো ওই যে রিডিংটা এই ক্লাসেও পড়ি না। আমি হাফ ইয়ারলি তো এক্সাম দিছি, মোটামুটি ওভারভিউ হিসেবেই দিছি আর কি, যা আগে পড়ছি টড়ছি। এখন রিডিংটা কিভাবে পড়তাম? রাইটিংটা তো আচ্ছা এর আগেও পড়ছি টড়ছি, ওইটা ঠিক আছে, কিন্তু রিডিংটা বুঝতেছি না কি পড়বো। রিডিংটাতে এবছর তো রিডিংটাতে আসলে পড়ার কিছু নাই। হ্যাঁ, এটা মানে মেইন কথা, রিডিং এ পড়ার কিছু নাই। রিডিং এ হচ্ছে, দাঁড়া আমি সেকেন্ড ইয়ারের কোশ্চেনটা দেখি, তাহলে বুঝতে পারবো আর কি। আর ভাইয়া ফার্স্ট ইয়ারে আমার এত প্রবলেম হয়নি এক্সামে আর কি, আমার ফ্রি হ্যান্ড রাইটিং আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ওই জন্য মোটামুটি ভালোই দেখছি রিডিংটাতে। এখন সেকেন্ড ইয়ারে তো রিডিং রাইটিং দুইটা একসাথে, এখন তো দুইটা মিলে একটা কাভার দিতে হবে, বুঝতেছি না আসলে কোন পার্টটা কিভাবে পড়বো। রাইটিংটা আচ্ছা তবুও পড়তে পারবো, রিডিংটা বুঝতেছি না কোন সেট থেকে পড়বো। এটা তো আমি এখানে ক্লাসে বলেছি তো, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর যে ক্লাসটা আমি প্রথম পড়িয়েছি, এই গ্রুপেই আছে। হ্যাঁ, সেই গ্রুপে সেখানে আমি বলেছি তো এটা কিভাবে পড়তে হবে। এবং এটা তো এরকম 1 মিনিটে 2 মিনিটে বা 5 মিনিটে বলে দেওয়া যাবে না, এটা হচ্ছে ওভারঅল একটা আলোচনা আছে। হ্যাঁ, রিডিং গুলো কিভাবে পড়বা, রাইটিং কিভাবে পড়বা, তারপর পার্ট সি কিভাবে পড়বা, পার্ট বি এর প্রশ্নগুলো কিভাবে পড়বে, এগুলো সবই ওভারঅল আলোচনা করেছি। তুমি একটু একটু দেখো, হ্যাঁ, ক্লাসগুলোর নাম্বার অনুযায়ী একটু সার্চ করে দেখো যে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর রিডিং স্কিল বা রাইটিং স্কিলটা কিভাবে পড়ানো আছে। তোমরা যদি এখানে সার্চ করো পেয়ে যাবা। তো শুধু এটুকুই সার্চ করে চলে আসবে। পার্ট এ বেসিক্স, কোহেশন কোহেরেন্স, আচ্ছা এটা ক্লাস নাম্বার 42। পার্ট বি রাইটিং টপিক সেন্টেন্স কিভাবে করতে হবে। তারপরে পার্ট প্যাসেজ অ্যানসারিং কিভাবে করবা, এটা 113 নম্বর ক্লাসে আছে, এগুলো একটু দেখে নিতে হবে এইভাবে। তারপরে পোয়েম অ্যানালাইসিস পার্ট সি কিভাবে করবা, এটা আছে। পোয়েম অ্যানালাইসিস, এই যে এই দুইটা কবিতা আমরা আলোচনা করেছিলাম 36 নম্বর ক্লাসে, অ্যাডভান্স রিডিং এর ইন্ট্রোডাকশন, এটা পড়তে পারো। এই 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 ক্লাসটা তুমি করতে পারো, বা এটা আমি একটু লাইক দিলে উপরে উঠে যাবে আর কি। ওয়াচ ইট, বা আমি তোমাদের গ্রুপে আবার এটা পোস্ট দিয়ে দিই। এটা দেখো, এখানে আমি অনেক কিছু আলোচনা করেছি এই রিলেটেড। এটা পড়লে তুমি অনেক কিছু পাবা, কারণ এখানে আমি রিডিং এন্ড রাইটিং কিভাবে পড়তে হবে সেটার একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আর নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আর তোমরা পরীক্ষার আগে তোমাদের মনের যাবতীয় যে কোশ্চেনগুলো, যেমন এই যে আজকে বললা যে রিডিং রাইটিংটা কিভাবে পড়বে, এই জাতীয় যত কোশ্চেন আছে নতুন পুরাতন যে যারাই আছো, সব দরকার একটু করে টুকে রাখবা এবং ক্লাসগুলোতে আমাকে জিজ্ঞাসা করো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার যে এক্সপেরিয়েন্সগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। এর একটা কারণ হচ্ছে এখানে যেহেতু হিস্ট্রি আছে, হিস্ট্রিটা একটা মানে কঠিন সাবজেক্ট, তো এই জন্যই আসলে দরকার। থার্ড ইয়ারে উঠলে আবার দেখবা থার্ড ইয়ারের শেষের দিকে এসব কোশ্চেন থাকবে না, কারণ তখন তুমি নিজেই অনেক ম্যাচিউরিটি চলে আসবে।
সো আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা।